এ যেন শেষ হইয়াও হইল না শেষ। ইরান ও আমেরিকার এই যুদ্ধে সংঘর্ষ বিরতি হয়ে যাওয়ার পর অনেকেই ভেবেছিলেন মধ্যপ্রাচ্যে হয়তো শান্তি নেমে আসবে, কিন্তু সকলকে চমকে দিয়ে ঘন্টাখানেকের মধ্যেই ফের উত্তাল হয়ে উঠল ইরান। এবং এক্ষেত্রে ইরানের এমন একটা ইনফ্রাস্ট্রাকচারে হামলা চালানো হলো যা ইরানের ইকোনমিক্যাল ব্যাকবোন নামে পরিচিত, লাভান আইল্যান্ড, যেখানে ইরানের তৈল শোধনাগার অবস্থিত। এবং ইরান পাল্টা হামলা চালালো মধ্যপ্রাচ্যের একাধিক রাষ্ট্রের উপর। সব মিলিয়ে সংঘর্ষ বিরতি চুক্তি হয়ে যাওয়ার পরেও যেভাবে মধ্যপ্রাচ্য কেঁপে উঠল তা কিন্তু আন্তর্জাতিক স্তরের কাছে রীতিমতো এক বিস্ময়। আর এরপরেই ভারতের পক্ষ থেকেও একটি ঘোষণা হলো, যেখানে বলা হচ্ছে ভারতের বিদেশমন্ত্রী তড়িঘড়ি ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব আমিরেটসে ছুটে যাচ্ছেন 11 থেকে 12 এপ্রিলের মাঝামাঝি সময়ে। যে ঘটনা আজকে দুপুরে ঘটলো সেই সমস্ত ঘটনা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন আর কমেন্টে জানাবেন আপনাদের মত, এবং আপনারা কোন ধরনের জিওপলিটিক্যাল ভিডিও দেখতে চান কমেন্টে জানালে আমরা সেই অনুযায়ী ভিডিও আপনাদের সামনে ধারাবাহিকভাবে নিয়ে আসতে পারবো। দেখুন, যে ঘটনা আজকে ঘটেছে তা রীতিমতো চমকপ্রদ এবং বিস্ময়। আমি কেন বলছি, প্রথমত সিজফায়ারকে কেন্দ্র করে একাধিক বিতর্ক প্রথম থেকেই কিন্তু তৈরি হয়। এই সিজফায়ার কিভাবে হলো, কেন ইরান 180 ডিগ্রি পাল্টি খেয়ে সিজফায়ারে রাজি হয়ে গেল, ডোনাল্ড ট্রাম্পই বা হঠাৎ করে ইরানকে ধ্বংসের একটা হুঁশিয়ারি দেওয়ার পরেও সিজফায়ার কেন করে নিলেন, আমেরিকা এবং ইরানের সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে যেতে শুরু করেছে, এই সিজফায়ার কি আদৌ ইসরায়েল মেনে নিয়েছে, এই কারণ এই সিজফায়ারের ভিতরে পাকিস্তান নামক একটা রাষ্ট্র জড়িয়ে আছে যাদেরকে ইসরায়েল পরিষ্কারভাবে রিজেক্ট করেছে আন্তর্জাতিক স্তরে। ফলে সব মিলিয়ে অনেক প্রশ্ন, যে প্রশ্নের উত্তরগুলো আন্তর্জাতিক স্তর এখনো অবধি পায়নি। কিন্তু সিজফায়ারের পর ইসরায়েলের পক্ষ থেকে একটি বিবৃতি আসে। তারা পরিষ্কার বলে দেয় যে তারা কোনো অবস্থাতে এই সিজফায়ারের উল্লেখিত একটি পয়েন্ট যে লেবাননের উপর আক্রমণ করা যাবে না সেটাকে তারা মানছে না, এবং পাকিস্তানকে সরাসরি জানিয়ে দেয় যে আমরা লেবাননের উপর আক্রমণ করা বন্ধ করব না। আমাদের যুদ্ধ ছিল ইরানের সঙ্গে, ইরান যখন সংঘর্ষ বিরতি চেয়েছে আমরা সেটা মানতে পারি, কিন্তু লেবাননের উপর আক্রমণ করা বন্ধ করব না, কারণ লেবাননের হিজবুল্লাহ গ্রুপ দিনের পর দিন আমাদের উপরে আক্রমণ করে গেছে, সে প্যালেস্তাইন ইস্যুতে হোক, সে ইরান যুদ্ধে হোক। ফলে এই সিজফায়ারের আওতায় লেবানন পড়বে না। এবং এরপরেই ইসরায়েলের সেনাবাহিনী লেবাননের উপর আক্রমণ করতে শুরু করে, একের পর এক মিসাইল লেবাননের দিকে আছড়ে পড়ে। এ গেল ঘটনা এক। ঘটনা দুই আরো চমকে দেওয়ার মতো। সেখানে বলা হচ্ছে ইরানের লেভান যে রিফাইনারি আছে, তৈল শোধনাগার আছে, সেখানে ভয়ঙ্কর মিসাইল স্ট্রাইক করা হয়েছে। ইরানে অবশিষ্ট আর কিচ্ছু নেই। ইরানের অর্থনীতি কিভাবে এই যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতির পর ঘুরে দাঁড়াবে সেটাই সব থেকে বড় প্রশ্ন। একের পর এক তৈল শোধনাগার, একের পর এক অয়েল প্রোডাকশন হাব, একের পর এক এনার্জি প্ল্যান্ট, এমনকি ওয়াটার স্যালিনেশন প্ল্যান্ট, সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে ইরানে। এবং সামরিক যদি ইনফ্রাস্ট্রাকচারের কথা বলেন তাহলে সেনাবাহিনী সদর দপ্তর, গোয়েন্দা দপ্তর, সুপ্রিম লিডারের বাড়ি অবধি ধ্বংস হয়ে গেছে ইরানে। সেই ইরান এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে কিভাবে তাদের দেশকে রিপেয়ার করবে সেটাই বড় প্রশ্ন। এবং সেই বড় প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তারা আমেরিকার উপরই শর্ত চাপিয়ে দিয়েছে যে এই যুদ্ধ বা সিজফায়ার কন্টিনিউ তখনই তারা করবে যদি আমেরিকা রিপে করে, অর্থাৎ যত পরিমাণ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি টাকা আমেরিকাকে দিতে হবে, তাহলেই ভবিষ্যতে আর যুদ্ধের পথে ইরান হাঁটবে না। অর্থাৎ একটা দেশ অর্থনৈতিকভাবে কার্যত দেউলিয়া হয়ে গেছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে রিফাইনারিটি অবশিষ্ট ছিল সেই লাভান রিফাইনারির উপর আক্রমণ চালানো হলো। এবং এক্ষেত্রে কারা আক্রমণ চালালো? ইরান বলছে নয় ইসরায়েল আক্রমণ চালিয়েছে, নয় ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব আমিরেটস এই লাভান রিফাইনারির উপর আক্রমণ চালিয়েছে, যা ইরানের শেষ অর্থনৈতিক ভিত্তির ভরসা ছিল। ফলে আলটিমেটলি ইরানের কিন্তু অবশিষ্ট আর কিচ্ছু রইল না। পাল্টা শোনা যাচ্ছে ইরানের সেনাবাহিনী আরো একটা সিদ্ধান্ত নিয়ে বসেছে। তারা পাল্টা ইউএই এবং কুয়েতের উপর আক্রমণ চালিয়েছে, এবং তারাও পাল্টা আক্রমণে ইউএই এবং কুয়েতের ইনফ্রাস্ট্রাকচার, অয়েল ইনফ্রাস্ট্রাকচারের উপর আঘাত এনেছে। অর্থাৎ যে সিজফায়ার মধ্যপ্রাচ্যে এক নিমেষে শান্তি নিয়ে এসেছিল সেই সিজফায়ারকে লঙ্ঘন করে ইরান, ইসরায়েল, ইউএই সকলে ফের পাওয়ার কন্ট্রোল গেমে চলে যায় এবং সিজফায়ার কার্যত মুখ থুবড়ে পড়লো, তাও আবার ঘন্টা দুয়েকের মধ্যে। এই সিজফায়ারকে কেন্দ্র করে ভারতের পক্ষ থেকেও একটি বিবৃতি আসে।
ভারত প্রথম থেকে চেয়েছিল এই সিজফায়ার যেন হয়, কারণ ভারতের বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট শুধু মধ্যপ্রাচ্যে আছে তা নয়। ভারত জানে যে স্ট্রেট অফ হরমুজ যদি দীর্ঘদিন বন্ধ থাকে তাহলে ভারতের জ্বালানি সংকট কিন্তু যে কোনো মুহূর্তে ধেয়ে আসতে পারে। অন্য দেশের সঙ্গে ভারতের পার্থক্যটা স্পষ্ট, কারণ ভারতের 140 কোটি মানুষ, তাদের অয়েল কনজামশন, গ্যাস কনজামশন অন্য পৃথিবীর দেশের থেকে অনেক বেশি। তবুও ভারত ডিপ্লোম্যাটিকলি বিভিন্ন দেশের সম্পর্ক বজায় রেখে এই অয়েল গ্যাস সাপ্লাইটা বন্ধ করেনি, বন্ধ হতে হয়নি। ভারত কিন্তু বিপদ সীমার উপরে দিয়ে যাচ্ছিল এরকম বিষয়টা নয়, যে ইউরোপের দেশগুলো কিন্তু পড়েছিল। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতের পক্ষ থেকেও একটি বিবৃতি আসে সিজফায়ারের পর, এবং ভারতের পক্ষ থেকে আরো একটি ঘোষণা আসে যেখানে বলা হয় ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর ইউএইতে অর্থাৎ ইউনাইটেড আরব আমিরেটসে যাবেন 11 থেকে 12 এপ্রিলের মধ্যে, এবং সেখানে একের পর এক কর্মকর্তা এবং মন্ত্রীদের সঙ্গে বৈঠক ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে করা হবে। সিজফায়ার হয়ে যাওয়ার পর ভারত বিবৃতিতে জানায় যে উই ওয়েলকামড সিজফায়ার রিচড অ্যান্ড হোপ দ্যাট ইট উইল লিড টু এ লাস্টিং পিস ইন ওয়েস্ট এশিয়া, অর্থাৎ মধ্যপ্রাচ্যে এই সিজফায়ার লং লাস্টিং শান্তি নিয়ে আসবে তা ভারত কিন্তু এক্সপেক্ট করছে। এবং ভারত পরিষ্কার বলেছে যে আমরা প্রথম থেকেই এই সিজফায়ারের জন্য অ্যাডভোকেসি করেছি, অর্থাৎ দুই পক্ষের কাছে অনুরোধ জানিয়েছি। আমরা বিশ্বাস করেছি যে ডায়ালগ এবং ডিপ্লোম্যাসি আজকে মধ্যপ্রাচ্যের এই সংঘর্ষকে এড়াতে পারে। পরবর্তীকালে পরিষ্কারভাবে ভারতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে এই মুহূর্তে গ্লোবাল এনার্জি সাপ্লাই এবং ট্রেড নেটওয়ার্কসকে বজায় রাখতে স্ট্রেট অফ হরমুজের খুলে দেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই মুহূর্তে কোনো বাধা বিপত্তি ছাড়াই স্ট্রেট অফ হরমুজ যেন বিশ্বের সমস্ত দেশ ব্যবহার করতে পারে, সেটাই কিন্তু ভারত চায়। অর্থাৎ ভারত এই সিজফায়ারের সিদ্ধান্তকে সমর্থন জানায়, একটি বিবৃতি প্রকাশ করে, এবং ভারতের পক্ষ থেকে ডক্টর জয়শঙ্করের একটি শিডিউল প্রকাশ করা হয় যেখানে বলা হয় মধ্যপ্রাচ্য যেহেতু সিজফায়ার এগ্রি করেছে, তাই 9 এবং 10 এপ্রিল অর্থাৎ 9 তারিখ এবং 10 তারিখ ডক্টর জয়শঙ্কর ভারতের বিদেশমন্ত্রী 9th ইন্ডিয়ান ওশিয়ান কনফারেন্সে যোগ দিতে যাবেন এবং সেখানে বক্তৃতা রাখবেন, যা মরিশাসে অনুষ্ঠিত হবে। এবং ফেরার সময় তিনি 11 এবং 12 তারিখ ইউএইতে একটি জরুরিকালীন বৈঠক করবেন, এবং ইউএইর সঙ্গে কিভাবে সম্পর্ক বিল্ড আপ করা যায়, এই যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে ভারত তাদেরকে কি সাহায্য করতে পারে, এবং মিডল ইস্ট ক্রাইসিসের মুভমেন্টে ভারত ঠিক কী ভাবে বিভিন্ন দেশের সঙ্গে সহায়তা করতে পারে, এই ধরনের একটি বৈঠক একাধিক নেতা মন্ত্রীদের সঙ্গে ফিক্সড করা হয় ভারতের বিদেশ মন্ত্রীর এই সফরে। আর এরপরেই আমরা জানতে পারলাম ইসরায়েল বা ইউএই ফের ইরানের উপর আক্রমণ করেছে, এবং ইরানের এমন একটা ইনফ্রাস্ট্রাকচারকে তারা টার্গেট করেছে যা আসলে ইরানের ইকোনমিক্যাল স্টেবিলিটির একমাত্র ভরসা ছিল। ফলে এই যুদ্ধ এখনই শেষ হয়ে গেল, অন্তত এই ভিডিও যখন বানাচ্ছি তা কিন্তু বলা যাচ্ছে না। আপনাদের কি মনে হয় সিজফায়ার কি সত্যি কার্যকরী হবে, না হলে আমেরিকা ফের একবার ইরানকে আক্রমণ করে বসবে, নাকি ইরান পাল্টা আক্রমণ করবে? মানে এই যুদ্ধ কি বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা আপনারা অন্তত দেখতে পাচ্ছেন ধারাবাহিকভাবে এই ঘটনাগুলো শুনে? কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।